আমরা বলি যে আসলে দুটো দেশ চুক্তি করছে এবং সেই চুক্তিতে দুটো দেশই লাভবান হচ্ছে, এরকম ন্যারেটিভ নিয়ে চুক্তিটা হয়। কিন্তু এখন বিষয়টা এমন হয়ে গেছে যে দুটো দেশ চুক্তি করলে তৃতীয় চতুর্থ পঞ্চম বিভিন্ন দেশ সেখানে নজর রাখে। আমরা যদি সেই জায়গা থেকে দেখি তাহলে ভারত এবং যুক্তরাষ্ট্রের ইন্টারেস্টটা সবচেয়ে বেশি থাকারই কথা, তাই না? প্রধানমন্ত্রী এই চীন সফরকে ঘিরে 5 আগস্টের পর 2024 সালের আমরা দেখতে পেলাম ভারতের ওইখান থেকে বিভিন্ন রকমের মিডিয়াতে, গুরুত্বপূর্ণ মিডিয়াতেও বিভিন্ন খবর আসছিল, যেটা একটা গুজব আকারে পরবর্তীতে আমরা ফ্যাক্ট চেক করেছি। বাংলাদেশ হাইকমিশনের সেখানে প্রতিবাদ হয়েছে, মামলা হয়েছে, হাইকমিশনের সামনে হামলা হয়েছে, পরবর্তীতে কমিশন বন্ধ করতে হয়েছে। আমাদের এখানে ভিসা অফিস বন্ধ করা হলো, ভিসা দেওয়া বন্ধ করা হলো, পুশিনের চেষ্টা হচ্ছে এবং উপদেষ্টা আমাদের ডাক্তার জাহিদুর রহমান তাকে হয়রানি করার অভিযোগ উঠল। এটুকু ছিল একটা ঘটনা। এরপর আমরা দেখতে পেলাম নতুন হাই কমিশনার এলেন এবং তিনি ভীষণ পজিটিভ কথা বললেন, দুই দেশের জনগণকে একটা শক্তি হিসেবে তিনি তুলনা করলেন। এরপর ভিসা ওপেন করার ঘোষণা দিলেন, ট্যুরিস্ট ভিসা। কখন? যখন খোদ প্রধানমন্ত্রী চীন সফরে আছেন, গুরুত্বপূর্ণ চুক্তিগুলো আমরা শুনতে পাচ্ছি। আপনার মনে হয় কিনা সেই সময়ের ভারত ডক্টর ইউনূসের আমলে যে লেন্স দিয়ে আমাদেরকে দেখতো, এখন চীন সফরের পর সেটা আস্তে আস্তে বদলেছে কিনা? কিছুটা হলেও লেন্সের পরিবর্তন হয় না ফরেন পলিসিতে, পরিবর্তন হয় তার কৌশলের, আচ্ছা, প্ল্যানিংয়ের পরিবর্তন হয়। এটাকে বলে পলিসি শিফট। আপনার পলিসি ছিল একটু শিফট করতে পারেন, সাধারণত র্যাডিক্যালি চেঞ্জ করে না। ভারত, আমেরিকা, চায়না এই ধরনের রাষ্ট্রগুলো তাদের রেজিম চেঞ্জ হলেও পররাষ্ট্রনীতি র্যাডিক্যালি চেঞ্জ হয় না। আনফর্চুনেটলি ছোটো ছোটো দেশের ক্ষেত্রে হয়, আনফর্চুনেটলি দু একটা আমাদের দেশে হয়েছে। অগাস্টের পরে ভারত যে পররাষ্ট্রনীতিটা অনুসরণ করেছে বাংলাদেশের ক্ষেত্রে, এটাকে আমি বলবো ট্রমাটাইজ ফরেন পলিসি। মানে সমস্ত ভারতের সমস্ত ডিম একটা ঝুড়িতে রেখেছে, সেই ঝুড়িতে শেখ হাসিনা রেজিম। এখানে বাংলাদেশে ভারত অন্য কারো সাথে, জনগণ তো দূরের কথা, অন্য কোনো পলিটিক্যাল পার্টির সাথে সেই লেভেলের সম্পর্ক রাখেনি। এটা একমুখী নীতি ছিল এবং অগণতান্ত্রিক একটা রেজিমকে সাপোর্ট দিয়েছে। এইটা যে একদিন চলে যেতে পারে মানুষের বিপ্লবের মুখে, এটা ইন্ডিয়ার চিন্তার মধ্যে ছিল না। এবং যেহেতু মানুষ সেই রেজিমকে সরিয়ে দিয়েছে এবং শেখ হাসিনা পালিয়ে ইন্ডিয়া চলে গেছে, বেসিক্যালি এটা আমি বলবো যে ইন্ডিয়া নিয়ে চলে গেছে, শুধু পালিয়ে যায়নি, শেল্টারও দেওয়ার ইস্যু ছিল। ফলে ভারতের ইগোতে লেগেছে যে এখানে পরিবর্তনটা, সেইটাকে পরে যেহেতু প্রফেসর ইউনূসের সরকার ওই বিপ্লবের ফলাফল ছিল, ওই সরকারকে মেলাইন করার সমস্ত চেষ্টা করেছে, সেটা ওই লেন্স দিয়েই করেছে। এখন ভারত এর মধ্যে যেটা করেছে, তার কিন্তু পররাষ্ট্রনীতি থাকতে হবে, বাংলাদেশের সাথে পলিসি থাকতে হবে, সম্পর্ক থাকতে হবে। সেজন্য সে কিভাবে সম্পর্ক করা যায় রাজনৈতিক দলের জন্য অপেক্ষা করেছে। এই সময় সে চিন্তা করেছে কিভাবে করা যায়। আমি জেনে বলছি কথাটা, ভারত বাংলাদেশের সাথে সম্পর্ক আসলেই ওপেন করতে চায়, সম্পর্ক পুনর্নির্মাণ করতে চায়। এখানে সবচেয়ে বড় বেরিয়ারের নাম হচ্ছে ওই যে বাংলা ভাষা যেটাকে বলে দাদাগিরি, বড় ভাই সরু আচরণ। দিল্লির ওই মাইন্ডসেটে কোনো পরিবর্তন আসছে না। সে চিন্তা করে নেপালও তো আমার পাশে এক জায়গায় আছে, ভুটানও তো আমি এরকম করে চেপে ধরতে পারবো, শ্রীলঙ্কা ওই তো ছোট্ট একটা আইল্যান্ড স্টেট, মালদ্বীপস আমার তো ট্রুপস গেলেই ঠিক হয়ে যাবে। যদিও তার খাঁচা থেকে পাখি ফুরুত করে বের হয়ে চলে গেছে, এই দেশগুলো অনেকেই ভারতের বলয় থেকে বের হয়ে গেছে, বাংলাদেশে সেই বলয় থেকে বের হয়েছে। কিন্তু হয় কি, দিল্লির এটা বোধহয় শত বছরের সম্ভবত মাইন্ডসেটের কারণে, যেহেতু দিল্লি শাসন করেছে অনেক দিন, বেঙ্গলের বিদ্রোহ হয়েছে, ওই মাইন্ডসেট থেকে এখন বেরোতে। তাহলে আমি যদি এখানে এই অংশটা শেষ করি এভাবে যে ভারতের বাংলাদেশ ইস্যুতে পলিসি শিফট হয়েছে, চেঞ্জ হয়েছে, কিন্তু স্লাইটলি শিফট হয়েছে। হ্যাঁ, দাদাগিরি ব্যাপারটা কি মাথায় রেখে শিফট হয়েছে নাকি ওটা তো বিহেভিয়ার প্ল্যান? ডক্টর জাহিদের ক্ষেত্রে যেটা হয়েছে, ইন এনি কেস এটা হতো। এখন হয়তো ইন্ডিয়া ব্যাখ্যা দেওয়ার সুযোগ পেয়েছে, লাল পাসপোর্ট নেয়নি। আমি প্রাইভেটলি যতটা জেনেছি, লাল পাসপোর্ট হোক আর সাদা পাসপোর্ট হোক, ওনাকে হ্যারাস করা হতোই, কারণ এটা একটা বিহেভিয়ার প্যাটার্ন ছিল ওখানে। কেন? এটা আগে থেকে চিন্তা করার ছিল। ওই যে বললাম যে আপনি তার চোখে চোখ করে ইকুয়াল টার্মে কথা বলবেন, এটা সে নিতে পারছে না, ইটস এন ইগোইস্টিক ইস্যু। আর আমেরিকার ব্যাপারে আপনি যেহেতু প্রশ্ন ছিল, একটা কথা বলে রাখি, আমেরিকার সাথে ভারতের সাথে আমাদের চায়না বিষয়ের যে কন্ট্রাডিকশন যতখানি হবে, আমেরিকার ক্ষেত্রে ততখানি হবে না, আনলেস দের ইজ এ মায়ানমার ইস্যু। আমেরিকার সাথে যদি চায়নার সাথে আপনি ক্লোজ ইকোনমিক টাইজ, ট্রেড রিলেশন মেনটেন করেন, এটা নিয়ে আমেরিকার খুব মাথা ব্যথা নেই। আমেরিকার মাথা ব্যথা মিয়ানমার ইস্যুতে, স্ট্র্যাটেজিক ইস্যুতে মাথা ব্যথা আছে। ওই জায়গায় ভারতের মাথা ব্যথা অনেক বেশি, যে চায়নার সাথে আমরা অনেক বেশি ঘনিষ্ঠ হলাম কিনা। কিন্তু দেখেন, এটা ফরেন পলিসিতে আপনার ব্যালেন্স করতে হয়। আপনি যখনই মালয়েশিয়া, বেইজিংয়ের সাথে সম্পর্ক আরও বেশি জোরে সোরে ওপেন করেছেন, সম্পর্ক গাঢ় করছেন, তখন ভিসা ওপেন হয়েছে। কোইন্সিডেন্টলি হতে পারে, কিন্তু তার মানে হচ্ছে
এটা হচ্ছে আপনার কাকতালীয় অনেকগুলো হওয়ার balance সম্ভাবনা করে এখানে এসেছে। খুবই কম, মানে বিশ্লেষকরা তো সেটাই বলছেন। আমি একটু অ্যাডভোকেট পাপিয়া আপনার একটা মতামত জানতে চাই। আপনি শুরুতে বলছিলেন ভারত শব্দটার সাথে দাদাগিরি শব্দটা আপনি যুক্ত করেছেন। ঠিক আছে, একটা দীর্ঘ সময় ধরে তারা আসলে এই ন্যারেটিভটাই রাখতো, এভাবেই বাংলাদেশকে দেখতো। কিন্তু আপনি খেয়াল করে দেখুন, দীনেশ ত্রিবেদী বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার হিসেবে যখন এলেন, তার ঠিক এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে আমরা জানতে পারলাম তিনি মন্ত্রী পদমর্যাদার একজন মানুষ হলেন, অর্থাৎ তাকে মন্ত্রী পদমর্যাদা দেওয়া হলো। বাংলাদেশের উপরে যদি তাদের দাদাগিরি মনোভাবটাই থাকে, তাহলে এমন গুরুত্বপূর্ণ একজন মানুষকে এখানে কেন পাঠাবে আর কি? মানে আপনার দিক থেকে যদি কোনো ব্যাখ্যা পাওয়া যায়। জি। তারা তো তাদের লেনদেন এবং দাদাগিরিটা যাতে আগের মতো করার প্রক্রিয়া খুঁজে বেড়াচ্ছে তারা। আচ্ছা। এই প্রক্রিয়া খুঁজে পাওয়ার একটা বিষয় হিসেবেই, প্রলোভন হিসেবেই এবং আধিপত্যবাদের বহিঃপ্রকাশ হিসেবেই হয়তো বা ভিসা পদ্ধতিটা তারা চালু করেছে। বাংলাদেশের মানুষ একটু উন্নত চিকিৎসা পায় কম পয়সায়, কিন্তু বাংলাদেশের চেয়ে উপকৃত বেশি কিন্তু ভারতই হয়। কারণ ভারতের হোটেল টোটেল সবকিছু কিন্তু এই বিষয়গুলো বন্ধ থাকাতে, বিশেষ করে পশ্চিমবঙ্গ, দিল্লি, চেন্নাই, হায়দ্রাবাদ, এগুলোর অবস্থা 12টা কিন্তু বেজে গেছে। কারণ তাদের 80%ই বাংলাদেশি লোকই ওখানে যায়। তো এখন তারা মন্ত্রী পদমর্যাদার লোক পাঠাক আর যাই করুক, তাদের মানসিকতা এবং তাদের যে দলই আসুক রাষ্ট্রীয় ক্ষমতা, সব দলই কিন্তু একই ধরনের মানসিকতা, যে বাংলাদেশের উপর তারা তাদের আধিপত্যবাদ ফলাবেই, নিকৃষ্ট এবং খুব জঘন্য ভাবে। এই 1971 সালে শুরু করে 26 সাল পর্যন্ত তাদের যা ইতিহাস, এখানে ট্রাস্ট, বিশ্বাস পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোর সাথে কখনোই তারা ধরে রাখতে পারেনি এবং ধরে রাখার চেষ্টাটাও করেনি। এই জন্য শুভঙ্করের ফাঁকি কত রকম তারা কি করবে, এবং তাদের একটা টেনশন থাকাটাও স্বাভাবিক। কারণ যেহেতু জিও পলিটিক্স এর চতুর্দিকেই বাংলাদেশ, আমাদের জি। চতুর্দিকেই ভারত, সব মিলায় মিশায় তাদের নিরাপদে, যে এরকম সুন্দর নিরাপদে ছিল 15 বছর, তারা এখন সেটা নিয়ে একটু উদ্বিগ্ন, হালকা পাতলা হয়তো বা। তবে বাংলাদেশের উচিত যে বাংলাদেশের মানে বন্ধুত্বের ক্ষেত্রটা সম্প্রসারিত করা, এবং এইখানে বাংলাদেশের স্বার্থের সাথে যে সমস্ত রাষ্ট্রের সত্যিকারের প্রকৃত বন্ধু খুঁজে পাবে, বন্ধুত্বের হাতটা বাড়িয়ে দেওয়া উচিত। কে সন্তুষ্ট অসন্তুষ্ট একদম একদম। খাজা মহিউদ্দিন, আপনি কাউকে জিজ্ঞেস আমি করবেন? দুজনকে একটা কমন প্রশ্ন দুজনকে করতে চাই। আচ্ছা, তাহলে আমি অ্যাডভোকেট মাহফুজুল হক থেকে শুরু করি, তারপরে জি শুরু করতে পারেন। অ্যাডভোকেট মাহফুজুল হক। আচ্ছা, প্রশ্নটা হচ্ছে যে ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে আমাদের ডোমেস্টিক পলিটিক্সে একটা ফেলিয়ার থাকে। হয় আমরা ইন্ডিয়া সম্পর্কে অতিশয় ক্রিটিক্যাল থাকি, অথবা অতিশয় নতজানু থাকি। এটা ব্যালেন্সটা পলিটিক্সে মিসিং থাকে। এখন যেহেতু একটা নতুন পরিস্থিতি তৈরি হয়েছে, সেহেতু আপনারা পলিটিক্সে ওই ব্যালেন্সটা আনবেন কিনা, যে ভারতের সাথে বাস্তব ভিত্তিক সম্পর্ক, এবং ভারতের জনগণের সাথেও এই যে পিপল টু পিপল, ট্র্যাক টু ডিপ্লোমেসি বলা হয়, যে শুধু সরকার না, আপনার পলিটিক্যাল পার্টি, সিভিল সোসাইটি, বাংলাদেশের মানুষ যারা মেডিকেল ট্যুরিজম বা অন্য ট্যুরিজমে যাবে, তাদের সাথে ভারতের জনগণের সম্পর্ক, মানে এটা সম্পর্কটা বাড়ানো। তাতে হবে কি, ভারতের তো আমাদের স্বার্থ আছে এবং ভারতীয় জনগণেরও স্বার্থ আছে। ভারতের দিল্লি থেকে যে ফরেন পলিসিটা ওরা মেনটেন করে, সেটা তো অনেক সময় ভারতের জনগণের স্বার্থ কিন্তু মানে রক্ষা হয় না। একটা উইন উইন সিচুয়েশন সুযোগ আছে, উভয় পক্ষের লাভবানের সুযোগ আছে। সেক্ষেত্রে আপনারা কি করবেন? মাহফুজুল হক। জি, ধন্যবাদ আপনাকে। আসলে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। এক্ষেত্রে জামাত ইসলামী সবসময় একটা কথা বলে আসছে যে আমরা দেখেন গ্লোবাল ভিলেজে বসবাস করি। গ্লোবাল এই ভিলেজে আমরা প্রত্যেক একটা রাষ্ট্র এক একটা পার্শ্ববর্তী মানে বাড়ির প্রতিবেশী বাড়ির মতো আর কি। তো এখানে আমরা চাইলে দরজা জানালা বন্ধ করে একদম সবকিছু বন্ধ করে আমরা কেউ থাকতে পারবো না বা চলা সম্ভব না। বিভিন্ন দেশের সাথে বিভিন্ন দেশের স্বার্থ জড়িত। এক দেশ থেকে কিছু আমদানি করতে হয়, আরেক দেশে রপ্তানি করতে হয়। এইভাবেই আমাদের একটা দেশ উন্নত হয়। আমি মনে করি জামাত ইসলামী সেই জায়গায় সবসময় একটা কথা বলে যে আমরা প্রতিবেশী, আমি প্রথমেও বলেছি কথা, আমরা চাইলে তো প্রতিবেশী চেঞ্জ করতে পারবো না, আমরা বন্ধু চেঞ্জ করতে পারবো। শত্রুকে বন্ধু বানাতে পারবো, বন্ধুকে শত্রু বানাতে পারে, শত্রু হয়ে যায় অনেক সময়। কিন্তু প্রতিবেশী আসলে চাইলে চেঞ্জ করে এখান থেকে আরেকজনকে নিয়ে আসা যাবে না। তো সেক্ষেত্রে আমরা অবশ্যই চাই ভারতের সাথে জনগণের একটা দুইটা দেশের জনগণের সাথে সম্পর্ক হোক। একটা মানে গত 17 বছর যে জায়গাটায় গিয়েছে, দেখা হচ্ছে একদম আওয়ামী লীগ ছাড়া ভারতের আর কোনো বাংলাদেশের কোনো বন্ধু নাই। এবং দেখেন আওয়ামী লীগ পালানোর সাথে সাথে শুধু আওয়ামী লীগের পরাজয় হয় নাই, ভারতেরও পরাজয় হয়েছে। এবং ভারতের বিভিন্ন সেক্টরে বাংলাদেশে বিশেষ করে গুম খুনের সাথে যে সকল পুলিশ লোকেরা জড়িত ছিল, বিমানবন্দর দিয়ে কিভাবে দৌড়ায় দৌড়ায় পালাইছে ভিডিও এখনো থাকে। তো আমরা মনে করি
ভারত যদি তার এই যে বিষয়টা আমাদের তিনজন আলোচকে আমরা বলেছি, আপনিও বলেছেন, যে দাদাগিরির মানসিকতাটা পরিবর্তন করে, যে একটু চিন্তা করে যে আমার প্রতিবেশী দেশগুলোর সাথে আমার ভালো সম্পর্ক না কেন, আমি কেন, আমি ওই দিন আরেকটা আলোচনা বলছিলাম যে এখন দেন ইউরোপীয় ইউনিয়ন সেনজেনভুক্ত 27টা দেশ বা 28টা দেশ, সেখানে হচ্ছে যে ফ্রি ভিসা আজকে ইয়া হচ্ছে, জোন গঠিত হচ্ছে, তারা সেগুলো পরিচালনা করতেছে। কিন্তু আমাদের বাংলাদেশ এবং ভারতে এখন কাঁটাতার দেয়া হচ্ছে, এবং সেটাকে মানে উৎসব হিসেবে তারা হচ্ছে যে পালন করতেছে। তাহলে এই যে মেন্টালিটি, এই মেন্টালিটি যদি পরিবর্তন না হয়, যদি আপনি হচ্ছে যে কোনো মূল্যে বাংলাদেশের সবকিছু নিবেন কিন্তু দিবেন না, সুযোগ সুবিধা সব নেবেন দিবেন না, সবকিছু আপনার এখানে পুতুল সরকার বসানো বা একটা বলদ রাজ্য বানানোর এই মানসিকতা যদি ভারত যদি পরিবর্তন না করে, তাহলে আমরা চাইলেই শুধু হবে না, এক্ষেত্রে ভারতকে অবশ্যই এগিয়ে আসতে হবে। এবং ভারতকে এটা হইলে বা এই যে যদি আমাদের আজকে চায়নার সাথে বাংলাদেশের যে সম্পর্ক হচ্ছে, আজকে এখানে করিডোর, ইকোনমিক করিডোরের কথা বলা হচ্ছে, এটা ভারতের সাথে আমরা কেন পারতেছি না? বাংলাদেশকে কেন এখন চীনের দিকে যেতে হচ্ছে, মালয়েশিয়ার দিকে, তুরস্কের দিকে বা পাকিস্তান সেই জায়গাতে আবার কেন যেতে হচ্ছে? কারণ হচ্ছে যে প্রতিবেশী রাষ্ট্রটা আমাদের উপর একটা মানে তাদের মানে আমরা যে একটা যে বড় গাছের নিচে ছোট গাছ বড় হইতে পারে না, এই যে এই বড় গাছের আশ্রয় থাকতে থাকতে আমাদের যে একটা সার্বভৌমত্ব আছে, এটাও তারা স্বীকৃতি দিতে চাচ্ছে না। তারা আমরা কোথায় যাব না যাবো না, সেটাও এই যে পয়েন্টগুলো আপনি তাহলে বললেন, আমাদের অ্যাডভোকেট মাহবুবুল হক, যে পয়েন্টগুলো আপনি বলছেন, আমরা এরকম তো মানে বিভিন্ন খবরও পেয়েছিলাম যে নির্বাচনের ঠিক আগ দিয়ে বা ওই সময়টাতে জামাত ইসলামীর আমির খুব সম্ভবত ভারত সফর করেছিলেন, সেখানে একটা মিটিংও হয়েছিল, সেখানে কি এই বিষয়টা না, স্পষ্ট করেছিলেন? এটা সম্পূর্ণ মিথ্যা তথ্য। আপনি তো এটা আচ্ছা, তো জামাত ইসলাম পক্ষ থেকে সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে এবং আচ্ছা, বলা হয়েছে এরকম কোনো ঘটনা ঘটে নাই। এবং আপনি একটা বিষয় বলছেন যে না, ভারতের কূটনীতিক বা জামাত ইসলামের অফিসে আসছে, একটা মিটিং আচ্ছা, হয়েছে এবং তারা সেটাকে ওপেন করা ভুলভাবে না করার তুলে জন্য ধরেছে। বলা রিকোয়েস্ট করছে, আচ্ছা, রিকোয়েস্ট করছে। সেটা হচ্ছে যে একটা বিষয়, কিন্তু এই যে ভারতের জামাতের আমির ভারতে সফর করছে, এটা তো সম্পূর্ণ আচ্ছা, মিথ্যা তথ্য, ভুল বুঝতে তথ্য। পারছি। সেখানে জামাত আমরা এটাতে আমরা প্রতিবাদ আমরা জানিয়েছে। এরকমও বিভিন্ন রকমের খবর পাচ্ছিলাম যে প্রতিবাদ সেখানে জানিয়েছে। অজিত দোভাল ছিলেন ইত্যাদি ইত্যাদি, তার মানে এগুলো আমরা গুজব হিসেবে ধরছি। ঠিক আছে, অ্যাডভোকেট পাপিয়ার কাছে কিছু জানতে চাই। ওই একই প্রশ্ন। আচ্ছা, অ্যাডভোকেট পাপি একটু বলবেন, মানে পিপল টু পিপল কানেকশনের কথা আমরা বলছি, কিন্তু বারবার গভর্নমেন্ট টু গভর্নমেন্ট কানেকশনের কারণে আসলে ভারত বাংলাদেশ সম্পর্ক বারবার পিছিয়ে পড়ছে বা সেখানে দাদাগিরি ব্যাপারটা চলে আসছে, কি বলবেন? হচ্ছে কি শুধুমাত্র গুম-খুমের সাথে যে জড়িত জি, ভারতবর্ষ সরাসরি তা কিন্তু না, একদম। বিডিআর পিলখানা হত্যার সাথে একবারে একেবারে একনিষ্ঠভাবে তারা জড়িত। এবং বাংলাদেশের জাতীয় নিরাপত্তা যাতে বিঘ্নিত ঘটে এবং নিরাপত্তা জনিত বিষয়ে কিন্তু ভারত পরিপূর্ণভাবে জড়িত। তাহলে এখন একটা রাষ্ট্র বাংলাদেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা, নিরাপত্তা, ইন্টারনাল পলিটিক্যাল সিচুয়েশন, জি, প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা বিষয়ে যে ব্যাপক ইন্টারফেয়ারেন্স, এতে ভারতের মোটিভ, ব্যাড ইন্টেনশন, তাদের পরিবর্তন করতে হবে। কারণ তারা বাংলাদেশের জনগণ, শুধু সরকার আর দল, বিরোধী দল বলে আমি বলবো না, বাংলাদেশের জনগণের মোটিভটা আগে তাদেরকে হাড়ে হাড়ে উপলব্ধি করতে হবে, বুঝতে হবে। জি, জনগণের মোটিভ বুঝার পর তাদের এই ক্ষেত্রে পলিসি চেঞ্জ করতে হবে। এত আধিপত্যবাদ, এত দাদাগিরি যেটা 15 বছরে করে গেছে, জি। এটা আর সম্ভব না। এটা ভারতকে না, এখন এটা বুঝতে বোধহয় হবে। ভারত এবং যে দেশ হিসেবে তারাও বুঝে গেছে এটা যা সম্ভব না। সবশেষ কিছু জানতে চাই। কিন্তু জিনিসটা হচ্ছে যে আপনারা জনগণের সাথে সম্পর্ক ওপেন করার জন্য আপনারা কি বন্ধু বানাবেন না ওখানে? মানে জাতি হিসেবে আমাদেরও তো প্রাইভেট সেক্টর হোক। না, এটা তো অবশ্যই আমরা বানাতে চাই। কারণ ধরেন যে যে কোনো জিনিস আমদানি রপ্তানির আমাদের যে স্থলবন্দর গুলো আছে, ধরেন আমরা যে জিনিসটা 20 টাকায় পাবো, 30 টাকায় পাবো ভারত থেকে, এটা তো অন্য জায়গা থেকে আনতে গেলে ক্যারিং কস্ট থেকে শুরু করে আনা দেওয়ার খরচও অনেক ব্যাপক আকারে হয়ে যায়। এবং আমি 2001 সালে দেখেছি যে দেশে যখন 20 টাকা চালের দাম হচ্ছে, তখন দেদারসে স্থলবন্দর গুলো বেগম খালেদা জিয়া কথাবার্তা বলে সেগুলো খুলে দিয়ে 15 টাকা 16 টাকা কেজি চাল দুদিনেই হয়ে গেছে। এখন আমাদের চাল, ডাল, নুন, তেল এবং বাংলাদেশের সাথে এমন আষ্টে পৃষ্ঠে ভারত জড়িত যে রাস্তার এপার ওপার, এরকম কিন্তু ব্যাপার। তো এইখানে তো সম্পর্ক রাখবো না, এটা আমাদের তরফ থেকে মানে বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের বিএনপি বলেন কি অন্যান্য সকল জনগণ সম্পর্ক না রাখার ক্ষেত্রে কোনো অ্যাডামেন্সি নেই। কিন্তু হ্যাঁ, একদম পরিষ্কার। আমি আমি ভারতের হ্যাঁ, আরো একটা বিষয় রয়েছে, সেগুলো নিয়ে আলাপ করব নিশ্চয়ই। চেষ্টা করব আপনাকে দিয়ে, মানে আমরা তো চীন সফরের কথা বলছি, কিন্তু একটা সফট ডিপ্লোমেসি ঘটে গেছে মালয়েশিয়া সফরের মধ্য দিয়ে।
শ্রমবাজার নিয়ে বারবার কথা হচ্ছে, কিন্তু এর আগেও কোনো সমাধান আসেনি। এবারও বলা হচ্ছে যে খুব দ্রুত যে শ্রমবাজার খুলবে সেই সম্ভাবনাও নেই, কারণ কিছু জটিলতা এখানে আছে। কতটা দূর করা গেল আর কি? প্রধানমন্ত্রীর প্রথম সফরটা মালয়েশিয়া হওয়াটা আমার নিজের কাছে খুব ভালো লেগেছে। ভেরি গুড চয়েস, ভেরি স্মার্ট চয়েস, কোনো সন্দেহ নাই, কোনো বিতর্কের বাইরে গিয়ে। এবং মালয়েশিয়ার সাথে এগেইন এই সম্পর্কটাও কিন্তু রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় গাঢ় হয়। উনি কিন্তু ইয়াং লিডার দেন, উনি মালয়েশিয়ার ডক্টর মাহাথিরের সাথে মিলে বাংলাদেশের সম্পর্ক ওপেন করেন। এরপর আস্তে আস্তে লেবার মার্কেট ওপেন হয়। এই লেবার মার্কেট ওপেন হওয়াটা কিন্তু ফ্লাকচুয়েশন আছে। অনেক সময় আমাদের লেবাররা খুব ভালো, শ্রমিকরা খুব ভালো কাজ করে, সেখানে একটা সোশ্যাল সমস্যা হয়েছে, দুটো সোশ্যাল সমস্যা হয়েছে। অনেক সময় বিয়ে শাদী করে ফেলে, কিংবা কিছু ইললিগাল, যেটাকে আনডকুমেন্টেড বলি, সেটা সমস্যা হয়। কিন্তু যেহেতু মালয়েশিয়া এটা বন্ধ করেছে, প্রধানমন্ত্রী মালয়েশিয়া যাওয়ার আগে আরেকটু বোধহয় হোমওয়ার্ক করার সুযোগ ছিল। প্রধানমন্ত্রী গেলেন, প্রধানমন্ত্রী ফিরলেন কার্যত খালি হাতে। এই বিষয়ে মিঠা কথায় চিড়ে ভিজে না, অ্যাসুরেন্স আপনি বলছেন যখন সবার জন্য ওপেন হবে, মাহাদি আমি যেটা বললেন তখন ওপেন, তাহলে তো আমাদের স্পেশাল কোনো অর্জন থাকলো না। আমার মনে হয় যে এখানে একটা ব্যাপার আছে, এখানে আপনি আরো খুব ভালো মতো জানেন, কারণ আমরা কাজ করতে গিয়ে দেখেছি কিছু কিছু বিষয় আসলে সরকারের হাত থাকে না, কিছু কিছু বিষয় ওই দেশের সরকারের হাত থাকে না। এখানে কিছু এজেন্সি, কিছু দালাল চক্র তৈরি হয়েছে, মানুষদেরকে মানে ভুল মানুষদেরকে প্রভোগ করে এখানে পাঠানো হচ্ছে, এবং তাদের কেউ সর্বশান্ত হচ্ছে, কেউ ইলিগাল ভাবে সেখানে যাচ্ছে, এবং সেই জায়গা থেকে শাস্তিটা দেওয়া হচ্ছে। কিন্তু সফরের আগে তো গ্রাউন্ড ওয়ার্ক হয়েছে, এবং সরকার চাইলে পরের দিন মালয়েশিয়ান সরকার চাইলে ওপেন করতে পারে না। কিন্তু যদি 1-1.5 মাস আগে থেকে হোমওয়ার্ক করে একটা অ্যাসুরেন্স আনা যেত যে ঠিক আছে, এই প্রসেসগুলো আমরা বাংলাদেশের ক্ষেত্রে স্পেশাল ডায়ালগ শুরু করলাম, আগামী 2 মাস 1 মাসের মধ্যে এরা হবে। এখন যা হওয়ার তা তো হয়ে গেছে। এখন যেটা সুযোগ আছে সরকারের উচিত হচ্ছে এখন হোমওয়ার্কটা বাড়ানো, গ্রাউন্ড ওয়ার্কটা করা, যে সমস্ত লবি করা দরকার, যেখানে মালয়েশিয়ার ভিতরে যে সমস্ত সমাধান করা, সেই বিষয়ে আমাদের কূটনীতিক ব্যবসায়ীদের পাঠিয়ে সেগুলো সমাধানের চেষ্টা করা। এবং ডক্টর আনোয়ার ইব্রাহিম অসাধারণ নেতা, অসাধারণ নেতা। ওনার কাছে যদি বাংলাদেশ বারে বারে ওনার কাছে যায় যে আমরা আপনাদের কাছে দাবি নিয়ে আসছি, আমার মনে হয় না উনি তারপরে এই যে সফরের রেশটা থাকতে থাকতে আসলে এটা এই জিনিসগুলো এগিয়ে নেওয়া